আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সকাল থেকেই আর কি উঠে আজকে চিন্তা করছি যতগুলো প্লাস্টিকের আমার ঝাঁপি-টাপি ছিল, ঢাকনা বা ঝাঁপি এগুলো আর কি ধুয়ে দিব। যেগুলো হচ্ছে সবসময় ব্যবহার হয় না সেগুলো কিন্তু ধুলো পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, আর ওইটা আর কি গরজ করে যদি স্পেশালভাবে একটু না ধুয়ে রাখি তাহলে কিন্তু আর ধোয়াই হয় না, ওইভাবেই পড়ে থাকে, যেগুলো সবসময় আর কি ব্যবহার করা হয় না। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো জিনিসই ব্যবহার করার, মানে যেগুলো ব্যবহার করার মতো সেগুলো কিন্তু, মানে যে একটা ব্যবহার করতেই থাকলাম আরগুলো একেবারেই পড়ে থাকলো, তো এই জিনিসটা করি না। তো সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে কিন্তু এক্সট্রাভাবে ধোয়া লাগে না, সবগুলো অটোমেটিক ব্যবহারের পরে ধোয়া হয়ে যায়। তো কিছুদিন যাবত আর কি এই টুপাটাপিগুলো, যেগুলো টুপা বলি আমরা, প্লাস্টিকের ঢাকনি, তো এগুলো জমেছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে চিন্তা করছিলাম ছাদে রোদে দিয়ে আসবো, কারণ বাহিরে তো কাদা, উঠানে দেওয়া যাবে না। আর রইল বাকি বৃষ্টির কথা, কি আর বলবো, এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ, মানে রোদ বৃষ্টির একটা লুকোচুরি খেলার পর্ব চলছে। তো শশীর বাবার যেহেতু পোস্টিং হয়েছে, ও কিন্তু ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, আগের যে মালপত্র বের করে দেখছে ব্যাগটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর কি বৃষ্টিতে দিলাম না, দরজার কাছেই সবগুলো ঝাঁপিটাপি রেখে ফ্যানটা ছেড়ে দিলাম। ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে একদম ঝরঝরা হলে তারপরে যেগুলো প্রয়োজন না, ব্যবহার করাই হয় না, সেগুলো উঠিয়ে রাখবো। তো আর ওইদিকে থালাবাটি যেগুলো ছিল, রাতের বাসি থালাবাটি, সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, হাঁড়ি কড়াই। আর এই তো এই আমার স্টোনের চুড়ি দুটো রাতে খুলে রেখেছিলাম। এটা হচ্ছে আমার ছোট মেয়েটা কোলের মধ্যে এসে ঘুমাচ্ছিল, তো ওর গায়ে আর কি আঁচড় লাগে, কয়েকটা স্টোন উঠে গিয়েছে, এখন ওইখানটাতে ঘষা লাগলেই মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখতে পেলাম সকালবেলা বিছানা গোছানোর সময় ওয়ার্ড্রপের উপর রেখে দিছিলাম, সেই চুড়ি দুটো পরে নিলাম। আর কিছু কাপড় চোপড় ছিল জমা করা, আসলে প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে না যে কাপড়, কিন্তু আমাদের যাদের একার সংসার, কাপড় উঠিয়ে নিয়ে এসেই কিন্তু ভাঁজ করা হয় না, অনেক সময় কিছু কিছু সময় হয়, কিন্তু বেশিরভাগ সময় হয় না। তো একটা জায়গা থাকে যেখানে আর কি কাপড় চোপড় এনে ঢিপ দিয়ে রাখা হয়, অবসর সময় সেখান থেকে কিন্তু ভাঁজ করে নেওয়া হয়। তো গতকালকে আমি ভাঁজ করার আর সময় পাইছিলাম না, তো অনেকগুলো কাপড় ছাদে দিয়ে শুকিয়ে নামিয়ে রেখেছিলাম, সোফার উপর গাদা দিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ভাঁজ টাজ করে যার যেটা জায়গায় রেখে দিলাম। তো সকাল সকাল কিন্তু ঘর দুয়ারের যে গোছানোর কাজগুলো, এগুলো করে নিলে অনেকটা সহজ হয়ে যায় কাজটা। আসলে রান্না করতে করতে সকালবেলা উঠেই তো আর মন চায় না যে সারাদিনের রান্নাটা করে ফেলি। তো এই টুকটাক যে কাজগুলো, গোছানোর যে কাজগুলো, ঘর গোছানোর, পরিষ্কার করা, তারপর বিছনা তোলা, ঘর বাড়ি মোছা ধোয়া, বা এক্সট্রা যে কাজগুলো আমরা করি প্রতিদিন, রান্না খাওয়া বাদে যে এক্সট্রা কাজগুলো করা হয় সংসারে, সেইগুলো যদি সকাল সকাল হয়ে যায় তাহলে কিন্তু মনেই হয় না যে আজকে মানে কাজের কোনো চাপ আছে। তারপর বাস শুধু রান্না বাকি থাকে, রান্নাটা করে নিলে হয়ে গেল। তো এইদিকে এই রুমটার বিছনা টিছনা আমি ঠিকঠাক করে নিচ্ছি। আমার বড় মেয়ে কিন্তু বিছানা গুছিয়ে থাকে ওদেরটা। তো আজকে আরবি পড়ে স্কুলে যেতে যেতে একটু লেট হয়ে গেছে, তো আরবি পড়াটা শেষ করতেই লেট হয়ে গেছিলো, এই জন্য আমি গুছিয়ে নিলাম ওদের বিছানাটা। আমাদেরটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, ওরা তখন ঘুমছিল। তো এখানে গ্লাসগুলো সব ধুয়ে একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি, পানি ঝরে গেলে রেখে দিব। আর এই যে বললাম না, যে জিনিসগুলো লাগে না সেই জিনিসগুলো আজকে মানে সরিয়ে রাখবো, সব একসাথে ব্যবহার করলে আর আসলে ধোয়া মোছা একটু কষ্ট হয়ে যায়। তো সেজন্য যেগুলো লাগে না সেগুলো সরিয়ে ফেলবো, যাতে করে একটু ধুতে কষ্টটা কম হয় আর মাখে কম। তো এখানে রাইস কুকারের যে এক্সট্রা হাঁড়িটা, আমার গ্যাস ফুরিয়ে গেছিলো, তো 3-4 দিন কিন্তু আমরা ওই রাইস কুকারের হাঁড়িতেই রান্না করে খেয়েছি, ভাত প্লাস তরকারি। তো সেই কারি কুকারের যে স্টিলের হাঁড়িটা তরকারি রান্না করা, সেটা উঠিয়ে রাখলাম। আর এখানে বালতিগুলো মেজে রেখেছি, শুধু ওই ঢাকনাওয়ালা বাহিরে বালতিটা ওইটা আছে, ওইটাও মেজে রাখবো, মানে মেজে ঘষে একবারে বৃষ্টির পানি ভরে রেখে দিব। এখন যেহেতু বর্ষাকাল, তো কিছুদিনের মধ্যে কিন্তু ভাদ্র মাস পড়ে যাবে। আর হ্যাঁ, ভাদ্র মাস অলরেডি হয়তো বা পড়ে গেছে, 1-2 দিন হয়েও গেছে মনে হয়, আর শ্রাবণ মাস তো শেষ। তো এখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাবে, এই মুহূর্তে পানিটা ধরে রাখতে হবে, তা না হলে পরে ঝামেলা হয়ে যাবে। আর এখানে দেখিয়ে দিলাম যে সাদা বালিশের কভারগুলো লাগিয়েছি, তো সেই জন্য এই রুমেই তো বেশি ঘোরাফেরা হয় সারাদিন, বাচ্চারা উঠেই কিন্তু বালিশ নিয়ে কসলাকসলি শুরু করে, তো সেই জন্য একটা গামছা দিয়ে ঢেকে রেখেছি।
যাতে করে নোংরাটা একটু কম হয়। তো মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছি, এখন রইল বাকি রান্নাঘরের পালা। তো রান্নাঘরে হচ্ছে আমি মাছ ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য, যে আমার টুকটাক কাজগুলো সারতে সারতে মাছটা বরফটা ছেড়ে দিবে। আর এখানে কয়েকটা কৌটো কাউটি ছিল, যে একটা ট্রে ছিল, সেই ট্রের উপরে আমি এই কোটাগুলো রাখতাম, তেল, তারপরে চাপাতি, এগুলো মানে একেবারেই যেগুলো আমার সবসময় প্রয়োজন। তো সেটা ধুয়ে নিলাম। আর এখানে একটা র্যাক, ওই র্যাকটা ভাবছি ফেলে দিব, মানে বাতিল করে দিব, রান্নাঘর থেকে বের করে দিব। তো যাই হোক, যদি করি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে 2 পদের মাছ, 2 পদের তরকারি রান্না হবে, তো সেটা বের করে রেখে দিয়েছিলাম। আর এই তো, আর টেবিলটা এখন গোছানো হচ্ছে না, টেবিলটা হচ্ছে শশীকে দিয়ে পরে গুছিয়ে নিব, বেলা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না হবে কাঁচা লইটে মাছ। তো এটা কার কার প্রিয় কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। আর আমার বড় মেয়ের খুবই পছন্দের লইটে মাছ, আমারও খুব পছন্দ এই মাছটা। কাঁচা লইটে মাছটা কিন্তু খুবই টেস্টি হয়, একদম 2-3 ভাবে রান্না করা যায়। একটা একদম আস্ত থাকবে, একটু ঝোল ঝোল, সেভাবেও খাওয়া যায়। তো ওইটা আর কি সবার ভক্তি হয় না, একটু লোত লোত তো মাছটা, সেই জন্য। তো আমি কিন্তু খেতে পারি। আর একটা আছে হচ্ছে একটু পোড়া পোড়া করতে হয়, হ্যাঁ, হালকা ভিজা থাকে মাছের মধ্যে। আর একভাবে রান্না করা যায়, একবারে ঘেটে ঘুটে ঝরঝরা করে ঝুরাবাজি। তো সবভাবেই কিন্তু মজা লাগে। আর এটা খুবই উপকারী একটা মাছ, ক্যালসিয়াম সমৃদ্ধ একটা মাছ। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে, হলুদ, লবণ দিয়ে হাত মাখা করে নিলাম। আর একটু জিরা বাটা দিয়েও মেখে নিলাম, একটু তেল দিয়ে মেখে নিয়ে আমি তাওয়ার মধ্যে সব উপকরণটা একসাথে মাছের সাথে মশলা মাখা অবস্থায় দিয়ে দিলাম। দিয়ে আস্তে এভাবেই ঢেকে রাখবো। আর হাত ধুয়ে, কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এভাবে ঢেকে যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে, জাস্ট খুন্তিটা দিয়ে একটু সামান্য করে আলগা আলগা করে উঁচু করে উপর করে আর কি দিব, উল্টা করে দিব। আর ওইদিকে কিন্তু আমি আর একটা তরকারির জন্য সামুদ্রিক মাছ নিয়েছি, সেই মাছটা ভেজে নিয়েছি, সাথে আলু দিব, আলুটাও ভেজে নিয়েছি। তো আলু আর মাছ ভেজে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার রান্না হতে হতে আমি এদিকের কিছু কাজও গুছিয়ে নিই রান্নাঘরে। এখানে বলছিলাম যে আমার খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন চাপাতি, তারপর একটু মধু, সকালবেলা আমি মধু খাই কালো জিরার সাথে। তো একেবারে সকালবেলা উঠেই যে জিনিসগুলো লাগে সেইগুলো আমি একটা ট্রের মধ্যে রাখি। তার মধ্যে একটা মানি প্লান্ট রাখি, এই যে বোতলটায়। তো মানি প্লান্টের বোতলটা একটু মুছে নিচ্ছি। আর এই প্লান্টটা নষ্ট হয়ে গেছে, কাটিং করে যতটুকু ভালো আছে অতটুকুই রেখে দিব। আর ছাদে অনেক মানি প্লান্ট হয়েছে, ওখান থেকে কিছু সতেজ মানি প্লান্ট এনে আবার হচ্ছে এখানে রেখে দিব। তো এগুলো সব কিছু মুছে নিচ্ছি, যেগুলো ছিল তো মুছে টুছে নিচ্ছি। আর ট্রেটা ধুয়ে রেখেছি, শুকিয়ে গেছে। ট্রেটা এনে আবার এই জায়গাটা একটু গুছিয়ে রাখবো। তো ভাত হয়ে গেছে, ওয়ার্মে চলে আসছে সুইচ। এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো রাইস কুকারটা কিন্তু এখানে ছিল না, এখানে নিয়ে এসেছি, কারণ অন্য একটা রুমে গিয়ে ভাত রান্না করা আসলে ভালো লাগে না। এখানে যেহেতু জায়গা সংক্ষেপ, সেজন্য অন্য একটা রুমে আমি এটা রাইস কুকারটা সেট করা ছিল, ওখানেই ভাত রান্না করতাম। তো যখন আর কি গ্যাস ফুরিয়ে গেছিল, তো তখন এখানে নিয়ে এসেছিলাম, কারণ ভাত তরকারি দুইটাই রাইস কুকারে রান্না করা লাগতো। আর রান্নাঘর ছাড়া আসলে সম্পূর্ণ রান্না অন্য রুমে যেয়ে করা যায় না, তরকারিটা তো রান্না করাই যায় না। তো সেই জন্য আর কি নিয়ে এসেছি। আর এখানে জায়গাটা বন্ধ হয়ে যায় রাখলে, তারপরও দেখি কি করা যায়, আনছি যখন থাকুক কিছুদিন, রান্না টান্না করি। তো মানি প্লান্টের পাতাগুলো একটু মুছে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে। আর মানি প্লান্টের পাতাগুলো কিন্তু একটু ময়লা পড়ে, আর যেহেতু রান্নাঘরে রেখেছি, তো রান্নাঘরে তো একটু তেল মশলার ছিটকানি যায়। আর সবগুলো বয়মের মুখ টুক ঢাকনা টাকনা আমি কিন্তু মুছে নিয়েছি। আর চা পাতির যে বয়মটা দেখতে পাচ্ছেন, ওইটার কিন্তু টিনের মুখ, যে মুখটা ছিল সাথে। আর এই কাঁচের বয়মগুলো সবই হচ্ছে জেলির বয়ম। তো জেলির বয়মগুলো আমি জমিয়ে রেখেছি। আমি যে কোনো বয়ম, সেটা প্লাস্টিক হোক বা কাচের হোক, একই সাইজের বয়ম পেলে কিন্তু আমি ফেলে দিই না বা নষ্ট করি না, আমি জমিয়ে রেখে দিই। একই সাইজের বয়ম, সেটা যেমনই হোক, কিন্তু দেখতে ভালো লাগে একসাথে রাখলে। তো টিনের কৌটার মুখটা আর কি জং জং পড়ে গেছে, তো যাই হোক, মাজলে ওইটা উঠছে না। তো আরও একটা বয়মের যেটা ধুয়ে দিয়েছি, ওই বয়মটারও এরকম অবস্থা হয়েছিল, সেটা ফেলে দিয়ে আমি একটা ঘির পটের মুখ, প্লাস্টিকের মুখ লাগিয়ে নিয়েছি। তো বেশ আটে আর কি, ঠিক মতো হয়েছে। আর এখানে তেলের পট, চার পট, আর একটা পটে ছিল হচ্ছে একটু আচার,
জলপাইয়ের আচার তৈরি করেছিলাম, তো আচারটা একটু সাদা সাদা পড়ে গেছিলো, এই জন্য ফেলে দিয়েছি, একটুখানি ছিল অল্প। আর আর রেখেছি হচ্ছে মধু, আর ওই পাশে যে গোলাপি র্যাকের মধ্যে আছে কালো জিরা। তো এখান থেকে মধু আর কালো জিরা প্রতিদিন সকালে খালি পেটে আমি খেয়ে নেই, এই জন্য হাতের কাছে রাখি। তো এই তো আমার কিন্তু লইটে মাছটা কিন্তু ভুনা করা হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না করব সাগরের যে মাছটা ভেজে রেখেছি, আলু আর মাছ ভেজে রেখেছি, ওইটা রান্না করব। তো তার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটার মধ্যে কয়েকটা শাকও দিব, যেহেতু আমাদের ক্ষেতের শাক আছে, পুঁই শাক আছে। তো যেই কথা সেই কাজ, কয়েকটা শাক দিয়ে কিন্তু রান্না করে নিলাম তরকারি। তো রান্না বান্নার পর্বটা তো প্রায় শেষ হয়ে এসেছে, আর এদিকে আমার রান্নাঘরটাও কিন্তু প্রায় গোছানো শেষ। এখন যাব গোসল করতে। তো সকালবেলা যেহেতু আমি এক্সট্রা কাজগুলো করে নিয়েছি, আমি কিন্তু রান্না করে তেমন একটা আমার বাসন কোসন নষ্টও হয়নি রান্না করতে গিয়ে। সব কিছু তো আগেই ধুয়ে নিয়েছিলাম, ঘরটার মোছা ঝাড়ু দেওয়া সব কিছু শেষ। তো আমি রান্না করতে করতে এদিকে শশীর বাবা তার নিজের কাজ করছিল, কারণ সে নতুন ইউনিটে যে জয়েন করবে, তার তো পোস্টিং হয়ে গেছে। তো যেখানে ছিল সেখান থেকে সব কিছু নিয়ে এসেছে, বেড বিছানা। তো সেখান থেকে আর কি গুছাতে গুছাতে একটা জিনিস আমার চোখে পড়লো। আমি জিজ্ঞাসা করলাম এটা কি, তো শশীর বাবা বলছে যে এটা হচ্ছে পিতল পালিশ। তো পিতল পালিশ ব্যাপারটা কি বুঝলাম না, পরে বললো যে এটা দিয়ে হচ্ছে পিতলের জিনিসপত্র পালিশ করলে একদম ঝকঝকে হয়ে যায়। তো তোমার কয়েকটা জিনিস আছে, সেগুলো দাও, আমি একদম ঝকঝকে করে দিব। তো শশীর বাবা বলতেই আমি সব কিছু বের করে দিলাম। আমার ছিল পিতলের 3টা হাতা ছিল, হাতা মানে চামচ ভাতটা উঠানোর, একটা খুন্তি, আর একটা হচ্ছে বদনা, আর একটা সেমাই পিঠার কল। তো সব জিনিসগুলো আমি বের করে দিলাম। আর বদনাটা অনেক দিন ব্যবহার করা হয় না, তো সেই কারণে আর আনসেফ একটা জায়গায় রাখা হয়েছিল খাটের নিচে, তো সেই জন্য অনেকটাই ময়লা পড়ছে। তো আমি বলছি বদনাটা বাদ দাও, আমি একটু গুঁড়োর মাজুনি দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে দেবো, তারপর তুমি পালিশ করে দিও, তাহলে ঝকঝকা হয়ে যাবে। আর চামচগুলো কিন্তু আমি একটু হাত দিইনি, শুধুমাত্র পিতল পালিশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পালিশ করে একদম ঝকঝকে করে দিয়েছে। তো আমি আর কি বলছিলাম যে এই জিনিস থাকতে আমি গুঁড়োর মাজুনি দিয়ে মাজতে মাজতে আমার হাতটা ছিঁড়ে একদম চামড়া উঠে যায়, তারপরও ঝকঝকা হয় না। তো এই যে জিনিসটা, জাদুকরি জিনিসটা, আপনাদের যদি কারো লাগে তাহলে কিন্তু এই জিনিসটা নিতে পারেন। তো দারুণ জিনিস, আমি সবগুলো ক্লিয়ার হয়ে গেলে আমি দেখাবো আপনাদেরকে যে কতটা কার্যকরী জিনিসটা। তো আমি সেটাই বলছিলাম যে এতদিন কেন বলনি। তো এই দেখেন চামচগুলো একদম মনে হচ্ছে স্বর্ণের তৈরি, ঝকঝকে হয়ে গেছে। আর বদনাটা প্রায় আধা ঘন্টা ধরে আমি বালি দিয়ে গুঁড়োর মাজুনি দিয়ে কাঁসা যে পিতলের বদনাটা ওটা মেজে একটু পরিষ্কার করে দিয়েছি। আর বাকিটা হচ্ছে শশীর বাবা এই পিতল পালিশ দিয়ে পালিশ করে দিচ্ছে। আর এটা হচ্ছে তাদের লাগে, যেহেতু সে হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে, তো ওদের অনেক জিনিস আছে যে নেম প্লেটের মতন আর কি, বা ওই যে টুপিতে থাকে পিতলের কিছু কিছু জিনিস আছে ছোট ছোট, সেগুলো কিন্তু পালিশ দিয়ে ঝকঝকে করে রাখা লাগে। তো এই যে বদনাটার ফাইনাল লুক হচ্ছে এই, এত সুন্দর ঝকঝকে হয়ে গেছে কিন্তু এই পালিশের গুণে। তো বাংলাদেশের একজন সেনা পরিবারের সদস্য হয়ে নিজেকে অনেকটা গর্বিত মনে করি, ভাগ্যবতী মনে করি। তো বাংলাদেশের সেনাবাহিনী যেমন দেশটা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে একদম দেশটাকে পাক পবিত্র করে দিয়েছে, তো তারা কিন্তু শুধু দেশটাকেই নয়, তারা সংসারের অনেক জিনিসও কিন্তু পয় পরিষ্কার করে পাক পবিত্র করে দিতে পারে। তবে হ্যাঁ, এই দেশের ফ্যাসিস্ট শাসকদের মতো অতটাও নোংরা আমার বদনাটা কিন্তু হয়েছিল না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।